আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ছাগলনাইয়া মহিলা কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়ের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা নিয়ে। তাহলে শুরু করা যাক। আজ যদি বিশ্বের যে কোনো দেশের বিজ্ঞান মনস্ক কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় বিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানীকে, স্বাভাবিক উত্তর পাওয়া যাবে আলবার্ট আইনস্টাইন। খুব কম সংখ্যক বিজ্ঞানী আইনস্টাইনের মতো তার মৌলিক কাজের সংখ্যা, বৈচিত্র্য এবং অপরিসীম গুরুত্ব বিবেচনায় এত বিখ্যাত হতে পেরেছেন। আইনস্টাইন তার বহু বৈচিত্র্যময় বৈজ্ঞানিক আবিষ্কারের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত তার আপেক্ষিক তত্ত্বের জন্য। আপেক্ষিক তত্ত্বের মধ্যে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের জন্য তিনি সমধিক পরিচিত। 1905 সালে যখন তার বয়স 26 বছর, তখন তিনি আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রকাশ করেন। আমাদের মৌলিক চিন্তা চেতনা বা বিশ্বাসের অনেক কিছুরই পরিবর্তন সাধন করেছে এই আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। পারমাণবিক বিজ্ঞানের ক্রমবিকাশের ক্ষেত্রে আপেক্ষিক তত্ত্বের ভূমিকা অপরিসীম। এই অধ্যায়ে আমরা দেখব যে স্থান, কাল, দৈর্ঘ্য কোনোটি পরম রাশি বা নিরপেক্ষ নয়, এগুলো পরিবর্তনশীল। চিরায়ত বলবিজ্ঞান ভর এবং শক্তি স্বাধীন হলেও তোমার আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব অনুসারে দেখা যায় এরা সমতুল্য। এবং এই তথ্য থেকে দেখা যায় যে ভর সম্পন্ন কোনো বস্তু আলোর বেগ বা তার বেশি বেগে চলতে পারে না। যেগুলো ভর আছে, তা যত বলে বস্তুর উপর প্রয়োগ করা হোক না কেন। আমরা এই অধ্যায়ে অনেক কিছু সম্পর্কে জানতে পারবো। এই অধ্যায় শেষে আমরা বিশেষভাবে জানতে পারবো এই অধ্যায় শেষে। সেগুলো হচ্ছে, দেখো শোনো শিক্ষার্থীরা, তোমার আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা, তারপরে হচ্ছে মাইকেলসন মর্লিন পরীক্ষা, জড় কাঠামো অজড় কাঠামো, গ্যালিলিও রূপান্তর, লরেন্স রূপান্তর, তোমার আপেক্ষিক তত্ত্ব অনুসারে সম্প্রসারণ, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, ভর শক্তি সম্পর্ক, মৌলিক চারটি বল, মহাকাশ ভ্রমণে আপেক্ষিক তত্ত্বের সময় সম্প্রসারণ, দৈর্ঘ্য সংকোচন। তারপরে হচ্ছে এক্স উৎপাদন, আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ক্রিয়া, ব্রগলির বস্তু তরঙ্গের ধারণা, কম্পিউটার ক্রিয়া, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তোমরা বাসায় জড় কাঠামো, অজড় কাঠামো এবং আপেক্ষিকতার বিশেষ তথ্য, আধুনিক পদার্থবিজ্ঞান ধারণাগুলো যদি তোমরা রিডিং পড়ো তাহলে খুব ইজিলি বুঝতে পারবে। আমি এখন শুরু করব তোমাদের সাথে মাইকেলসন এবং মর্লির পরীক্ষা দিয়ে। মাইকেলসন এবং মর্লির পরীক্ষা। মাইকেলসন এবং মর্লি, এখানে চিত্র দেখতে পাচ্ছ যে দুজন বিজ্ঞানী, একজন হচ্ছে মাইকেলসন এডওয়ার্ড মর্লে, আর একজন হচ্ছে আলবার্ট মাইকেলসন। তরঙ্গ সঞ্চালনের জন্য তো মাধ্যমের প্রয়োজন হয়। সেগুলোর মধ্যে তরঙ্গগুলো হচ্ছে পানি তরঙ্গ, টানা তারে সৃষ্ট তরঙ্গ, মাধ্যম ছাড়া সঞ্চালিত হতে পারে না। শব্দ তরঙ্গরও সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। সূর্য থেকে আমাদের পৃথিবীতে যে আলো আসে, সে আলোটা অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মাইল পাড়ি দিয়ে আসে। তাহলে সে আলোটা কিভাবে আসে? বিজ্ঞানীরা তখন কল্পনা করেছেন যে ইথার নামক মাধ্যমের মধ্য দিয়ে এই সূর্যের আলোটি আসে। পরে আলবার্ট মাইকেলসন এডওয়ার্ড মর্লে 1817 সালে ইথারের অস্তিত্ব নির্ণয়ের জন্য বিখ্যাত পরীক্ষা সম্পাদন করেন। এই পরীক্ষাটি কি মাইকেলসন মর্লে পরীক্ষা নামে পরিচিত। মাইকেলসন মর্লে বা মাইকেলসন মর্লি, যে কোনো নামে আমরা এটা বলতে পারি। এই পরীক্ষার মাধ্যমে তারা আবিষ্কার করেন যে ইথার বলে কিছু নেই। আচ্ছা, তাহলে শুরু করা যাক। মাইকেলসন মর্লের পরীক্ষাটা হচ্ছে একটা মাইকেলসন মর্লের পরীক্ষার একটা চিত্র। মাইকেলসন মর্লের একটা পরীক্ষার চিত্র। মাইকেলসন মর্লের পরীক্ষা কি বলেছে দেখো। মাইকেলসন 1881 খ্রিস্টাব্দে তোমার এই মাইকেলসন দেখা গেল যে ম্যাক্সওয়েলের সমীকরণগুলো আবিষ্কারের পর দেখা গেল যে ম্যাক্সওয়েলের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ শূন্যস্থানে আলোর বেগে প্রবাহিত হয়। পরে হার্টজ তার পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে আলো হচ্ছে একটা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। আচ্ছা,
মাইকেলসন মৌলের পরীক্ষাটা তোমার আবিষ্কৃত হয় 1887 খ্রিস্টাব্দে। এই যন্ত্র হচ্ছে এস হচ্ছে একটি কি এক রং বিশিষ্ট আলোকরশ্মি, যা হতে লেন্সের মাধ্যমে সমান্তরাল হয়ে একটি রশ্মি 45 ডিগ্রি কোণে হেলান একটি অর্ধস্বচ্ছ কাচের প্লেট P1, তোমরা দেখতে পাচ্ছ এখানে P1 এবং P2 এর উপর P1 আরটা হচ্ছে P1 এর উপর আপতিত হয়। আপতিত রশ্মি এখানে আপতিত হবে। আপতিত রশ্মি এই বিন্দুতে সমকোণে দুই অংশে বিভক্ত হয়। একটি অংশ P1 এর উপরিতল হতে প্রতিফলিত হয়ে আড়াআড়িভাবে এমন দর্পণে আপতিত হয় এবং পুনরায় আবার প্রতিফলিত হয়ে একই পথে দূরবীনটিতে ফিরে আসে। এটা হচ্ছে একটা দূরবীন। অপর রশ্মিটি P1 প্লেটের ভিতর দিয়ে প্রতিসরিত হয়ে লম্বিকভাবে M2 দর্পণ, এটা হচ্ছে একটা M2 দর্পণ, M2 দর্পণে আপতিত হয়ে পুনরায় প্রতিফলিত হয়ে প্রথম রশ্মির সাথে কি করে মিলিত হয়। প্রথমে এখানে দুইটা রশ্মি এখানে আসছে, দুইটা রশ্মি এখানে আসছে, এই যে দুইটা রশ্মি প্রথম রশ্মির সাথে কি করে মিলিত হয়। এই আলোক রশ্মিদ্বয় প্রায় সমান পথ অতিক্রম করে। ওরা যখন এটা প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যখন একই পথে ফিরে আসে, ওরা কি করে সমান পথ অতিক্রম করে। M1 ও M2 দর্পণের সম্মুখ ভাগ ভালোভাবে রূপার প্রলেপ করা হয় যাতে বারবার এটার কি হয় প্রতিফলন না ঘটে এবং দর্পণদ্বয়কে সমকোণে সাজানো হয়। এই যে সমকোণে সাজানো হয়েছে, দর্পণদ্বয়কে সমকোণে সাজানো হয়েছে। P1 প্লেট হতে উভয় দর্পণের দূরত্ব, এই যে P1 প্লেট হতে উভয় দর্পণের দূরত্ব কত ধরা হয়, D ধরা হয়। এখানে P2 একটি ক্ষতিপূরণকারী দর্পণ যা দ্বারা কাচের মধ্যে অতিক্রান্ত দূরত্ব দুই রশ্মির ক্ষেত্রে সমান থাকে। যদি আলোক রশ্মিদ্বয় ঠিক সমান্তরাল হয় এবং P1 প্লেট হতে AB ও AC, এই যে A B এবং AC দূরত্ব D এর সমান হয়, তবে M1 M2 হতে প্রতিফলিত রশ্মিদ্বয় কি করে একই দশা থাকে এবং দূরবীনটিতে উজ্জ্বল আলোর ব্যতিচার নকশা দেখা যায়। যদি M1 M2 এর মধ্যে কোণ এক সমকোণ হয়, এই যে M1 এবং M2 এর মধ্যে যদি কোণটা এক সমকোণ হয় বা এক সমকোণের চেয়ে কম রাখা যায়, যা পরীক্ষায় রাখা হয়েছে, এটা কিন্তু এক সমকোণের চেয়ে কম রাখা হয়েছে, তবে ব্যতিচার নকশাটি কয়েকটি সমান্তরাল সরলরেখার সমষ্টি হয়। মনে করি ইথার মাধ্যমের সাপেক্ষে যন্ত্রের বেগ ডান দিকে v এবং বিপরীতে -b, ডান দিকে v এবং তার বিপরীতে হবে -v। আচ্ছা, যদি আলোর সঠিক বেগ c হয় তবে যন্ত্রের সাপেক্ষে আলোর বেগ হবে c - v এবং AC বরাবর, এই যে তোমরা দেখতে পাচ্ছ AC বরাবর এবং A হতে C তে যেতে সময় t1 লাগে। সময় t1 ইকুয়াল সময় d ডিভাইড বাই c মাইনাস v। চিত্রটাকে আমরা এভাবে রাখলাম। এখানে চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে চিত্র দেখো, এখানে আমি যেগুলো এখন বলেছি তোমাদেরকে, যে দেখো এটা, আচ্ছা এই যে t1 ইকুয়াল d ডিভাইড বাই c মাইনাস b। এখন আলোক রশ্মি M2 হতে প্রতিফলিত হয়ে ফেরত আসার সময়, এই যে M2 পথে প্রতিফলিত হয়ে ফেরত আসার সময় যন্ত্রের সাপেক্ষে আলোর বেগ c প্লাস v হবে এবং সময় হবে t ইকুয়াল d ডিভাইড বাই c প্লাস b। ওটা প্লাস হয়েছে আগেটা, আগেটা মাইনাস হয়েছে, এখন এটা প্লাস হয়েছে। অতএব আলোক রশ্মি A হতে C, এই যে A হতে C এবং C হতে A তে ফিরে আসতে মোট সময়টি হলে আমরা t1 কি লিখব, t1 প্লাস t2 ইকুয়াল d ডিভাইড বাই c, দুটোটা যোগ করে আমরা লসাগু গসাগু নিলাম। যদি c মাইনাস বি প্লাস c প্লাস বি হচ্ছে a স্কোয়ার মাইনাসকে সূত্র পড়তেছে, এই জন্য c স্কোয়ার মাইনাস b স্কোয়ার এসেছে। এভাবে আমরা ক্যালকুলেশন করছি, তোমরা এটা সব ইজিলি বুঝতে পারবে। এখানে দেখো শিক্ষার্থীরা, এই যে এখানে এটা হচ্ছে c প্লাস বি, তাহলে c প্লাস বি থাকলো, এখানে c প্লাস বি, এখানে c মাইনাস বি থাকলো, গুণ করার পর এটা পেলাম
তারপরে আমরা এখন এখান থেকে ডিভি ডিভি ক্যান্সেল হয়ে গেলো, তাহলে বাকি থাকলো 2dc সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এটা খেয়াল করো, এখান থেকে সি স্কোয়ার কমন নিলে এখানে 1 হয়ে যাবে, আর এটা ভাগ হিসেবে ভি স্কোয়ারের নিচে এটা ভাগ হিসেবে বসবে। আচ্ছা, এতটুকু আসলাম। এতটুকু আসার পরে আমরা কি করলাম, এটাকে এতটুকু লিখলাম। এতটুকু লেখার পরে আমরা এটাকে এভাবে নিয়ে আসলাম, এটা উপরে নিয়ে গেলে এটা ইনভার্স 1 হয়ে যাচ্ছে। এখন দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এটাকে বিশ্লেষণ করলাম। দ্বিপদী উপপাদ্য তোমার জানা আছে, তাহলে 2d 1 প্লাস ভি স্কোয়ার প্লাস এভাবে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা এটা বিশ্লেষণ করলাম। দেখো দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে এবং ভি বাই সি এর উচ্চঘাতগুলো উপেক্ষা করে আমরা কি পেলাম, 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার ইনভার্স 1 ইকুয়াল পেলাম 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস আপ টু এত। তারপর আমরা শুধু এটাকে ইগনোর করে পেলাম টি ইকুয়াল 2d ডিভাইড বাই সি, যে 2d 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন দেখো আলোক রশ্মিটি P1 থেকে যাত্রা শুরু করে, আলোক রশ্মিটি P1 থেকে যাত্রা শুরু করে এমন দর্পণে পৌঁছাতে যদি T1 প্রাইম সময় লাগে, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো AB ইকুয়াল সি T1 প্রাইম, A ইকুয়াল ভি T1 প্রাইম। তাহলে আমরা কি লিখতে পারি, AB প্রাইম A প্রাইম। দেখো শিক্ষার্থীরা খেয়াল করো, AB প্রাইম A প্রাইম একটা ত্রিভুজ। তাহলে আমরা ত্রিভুজ অনুসারে লিখতে হবে AB প্রাইম প্লাস B প্রাইম A প্রাইম। এই যে দেখো AB প্রাইম প্লাস B প্রাইম A প্রাইম ইকুয়াল 2AB প্রাইম, যেহেতু AB প্রাইম ইকুয়াল B প্রাইম A প্রাইম। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং AB প্রাইম স্কোয়ার ইকুয়াল ত্রিভুজ থেকে AU স্কোয়ার প্লাস OB প্রাইম স্কোয়ার। AB প্রাইম স্কোয়ার কি লিখতে পেরেছি, AU, এই যে এইখানে ভাগ করলাম AU স্কোয়ার OB প্রাইম স্কোয়ার। সেই হিসেবে কি লিখতে পারি, আমরা মানগুলো বসালাম, সি স্কোয়ার T1 AB প্রাইমের মান, ভি স্কোয়ার AU এর মান, ভি স্কোয়ার T1 প্রাইম ডি স্কোয়ার। সেখান থেকে T1 ডি ডিভাইড বাই সি স্কোয়ার। এই যে এখান থেকে ক্যালকুলেশন করে T1 এর মান এখানে বসালাম, এই যে এটা ক্যালকুলেশন করে এটা পেয়েছে। এখানে T1 প্রাইমের মানটা আমরা কি করেছি, বের করেছি। তোমরা এটা বুঝতে পারবে, এটা তোমরা এখানে সি স্কোয়ারটা এদিকে নিয়ে আসলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। তাহলে আমরা দেখো ডি ডিভাইড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার টু দি পাওয়ার কত, হাফ। তারপরে দেখো আবার এ হতে বি, দেখো আবার এ হতে বি হতে এতে আসতে আলোর মোট সময় টি প্রাইম লাগে। তাহলে সময় টি প্রাইম ইকুয়াল কত, T1 প্লাস T1 প্রাইম, তাহলে 2T1 প্রাইম। হ্যাঁ, T1 প্রাইম প্লাস T1 প্রাইম ইকুয়াল 2T1 প্রাইম। তাহলে আমরা 2D ডিভাইড বাই সি আগের মতো 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইনভার্স হাফ ইকুয়াল 2D বাই সি 1 প্লাস ভি স্কোয়ার প্লাস দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এটাকে বিশ্লেষণ করেছি। অতএব সময়ের পার্থক্য ডেল্টা ইকুয়াল টি মাইনাস টি প্রাইম। ওই যে যেটা আমরা যে দুটো মানটা বের করেছি ওই দুটো একটার সাথে আরেকটা সময়ের পার্থক্যটা। তাহলে 2D ডিভাইড বাই সি 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার দ্বিপদী উপপাদ্যের মানগুলো বসালাম। এখান থেকে এটা কমন নিলাম 2D ডিভাইড বাই সি, দেখো তারপর এটা রাখলাম, এটা আমরা ক্যালকুলেশন করলাম, দেখো 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস, তাহলে গসাগু করে আমরা এই মানটা পেলাম ভি স্কোয়ার বাই 2C স্কোয়ার। সেখান থেকে দেখো 2 ক্যান্সেল হলো, তাহলে আমরা পেয়েছি ডি ভি স্কোয়ার সি কিউব। তাহলে এই ডেল্টি সময়ে আলো কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডেল্টি ইন্টু আলোর বেগ, তাহলে সি ইকুয়াল ডি ভি স্কোয়ার সি কিউব ইন্টু সি ডি ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। এটা হচ্ছে মাইকেলসন মর্লির কি অতিক্রান্ত দূরত্ব। এটা হচ্ছে তোমার এই দূরত্ব হতে কি হয়, এই দূরত্ব হতে বুঝতে পারা যায় এসি আলোর পথ এসি আলোর পথ, এই এসি কোনটা দেখো, এসি আলোর পথ এবি আলোর পথ হতে বেশি। যন্ত্রটি গতিশীল থাকার কারণে এই পথপার্থক্যের সৃষ্টি হয়। যদি মাইকেলসন ব্যতিচার মাপক যন্ত্রে দুই বাহুর বিনিময় করা হয়, অর্থাৎ পুরো যন্ত্রটিকে 90 ডিগ্রি কোণে ঘোরানো হয়, তবে বাহুটি দ্বিতীয় বাহুর স্থানে দ্বিতীয় বাহুটি প্রথম বাহুর স্থানে ফিরে স্বাভাবিক।
এই অবস্থায় মোট পথপার্থক্য হবে 2d(v²/c²). এই পথপার্থক্যের কারণে দূরবীনে ব্যতিচর নকশার কিছু অপসারণ হয়। শিক্ষার্থীরা তোমরা মাইকেলসের মরলে পরীক্ষাটা আর একটু পড়ে নেবে, এখান থেকে তোমাদের প্র্যাকটিক্যাল আসতে পারে। আশা করি তোমরা বুঝতে সুবিধা হবে। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। শিক্ষার্থীরা আজকে এতটুকু। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।